বর্তমান সময়ে ডেঙ্গু যেভাবে বেড়ে গেছে, আর ডেঙ্গুর আর কোনো নির্দিষ্ট সময় নেই। আগে যেমন শুধুমাত্র বর্ষাকালেই ডেঙ্গু হতো এবং নির্দিষ্ট কিছু জায়গায়, বেশিরভাগ দেখা যেত শহরাঞ্চলে ডেঙ্গু হয়, এখন আর সেটি নেই। বর্তমানে এই রোগটি সারা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ, গ্রাম বাংলাতেও ছড়িয়ে গেছে এবং প্রায় পাড়ায় পাড়ায় এখন বর্তমানে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। এই ডেঙ্গু একমাত্র দূর করতে পারি আমরা সচেতন হলে, মানুষ সচেতন হলে। সরকার যতই যা কর্মসূচি নিক না কেন, মানুষ যদি সেগুলোকে বুঝে ঠিকঠাকভাবে না আমাদের প্রাত্যহিক জীবনে অ্যাপ্লাই করে সেই পলিসিগুলো, তাহলে কখনোই ডেঙ্গু দূর হবে না। আজকের এই ভিডিওতে আমরা জানবো ডেঙ্গু কিভাবে হয়, কখন হয়, ডেঙ্গু কি, সমস্ত কিছু দেখার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। প্রথমে আমরা দেখব ডেঙ্গু কি। ডেঙ্গু হলো একটি মশাবাহিত এবং ভাইরাস গঠিত এক প্রাণঘাতী সংক্রামক রোগ। এটি কি হয়? এটি মশাবাহিত রোগ। এই যে স্ত্রী এডিস ইজিপ্টাই, স্ত্রী এডিস অ্যালবোপিক্টাস, এই দুটি মশা হলো ডেঙ্গু সংক্রামক ভাইরাসটির মূল বাহক। মানে এই দুটো মশা ডেঙ্গু ভাইরাসটিকে বহন করে নিয়ে যায়। স্ত্রী এডিস মশাগুলো সাধারণত দিনের বেলা কামড়ায়, কারণ এই মশাগুলো দিনের বেলা সক্রিয় থাকে। তাহলে ডেঙ্গুর মশা কখন কামড়ায়? দিনের বেলা কামড়ায়। এই জন্য ডেঙ্গু বেশি মারাত্মক অন্যান্য যে মশাবাহিত রোগগুলি আছে তার থেকে। ম্যালেরিয়ার মশা রাত্রিরে কামড়ায়, ডেঙ্গুর মশা কিন্তু দিনের বেলা কামড়ায়। এই যে এখানে এটা হচ্ছে ডেঙ্গু মশা এর ছবি, আর এটা ডেঙ্গু ভাইরাসের ছবি। বাড়ির আশেপাশে ব্রিডিং সাইট কোথায় পাওয়া যায়, মানে কোথায় এই মশারা ডিম পাড়ে। এই যে ডোমেস্টিক কন্টেনার, আমরা যে জিনিসপত্র ব্যবহার করি তাতে যদি জল জমে থাকে, এই যে টব, গাছের টবে জল দেওয়া হলে টবের নিচে যদি জল জমে থাকে, আমরা যে বিভিন্ন সাজানো ফুলদানি এবং আরো শোপিস যেগুলো ব্যবহার করি যাতে জল থাকে, সেখানে যদি জলটা চেঞ্জ করা না হয় রেগুলার, তাহলে সেখানে মশা ডিম পাড়ে। এটা গাছের গোড়ায়, টবেতে, টবের ওপরে। এখানে টয়লেট যদি ইউজ না হয় বলতে কিছু কিছু বাড়িতে যদি লোকজন না থাকে, সেখানে যদি দু একদিনের জন্য কেউ কোথাও নেই, জলটা স্ট্যাগ হয়ে আছে, সেটা বলা হচ্ছে। এই যে এখানে ছবির মাধ্যমে দেখানো হয়েছে, এই দুটো ছবি একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে যেখানে একটু ঝুপড়ি অঞ্চল, শহরাঞ্চলে যে ঝুপড়ি থাকে বা তিরপলের ঘর যদি থাকে, সেখানে বৃষ্টি হলে যে তিরপলে জল জমে, সেখানেও কিন্তু মশারা ডিম পাড়ে। আর এখানে যেটা দেখানো আছে, পুজো আজা হলে যে আমাদের ঘর, ঠাকুর বিসর্জনের পর যে ঘর থাকে, সেটি গাছে বেঁধে দেওয়া হয়। এই ঘরটি সাধারণ অবস্থায় ফাঁকা থাকে, কিন্তু বর্ষাকালে বৃষ্টি হলে তাতে জল জমে যায়, এই জলে মশারা ডিম পাড়তে পারে, তাহলে কি ডেঙ্গুর প্রকোপ বাড়বে। এবার আমরা দেখব ডেঙ্গু মশা কিভাবে বংশ বিস্তার করে। এই যে একটা ডেঙ্গু মশা, সে হচ্ছে পরিষ্কার স্বচ্ছ জলে ডিম পাড়ে। এই যে তার ডিম, সেই ডিম ফুটে হয় লার্ভা, লার্ভা পরিণত হলে হয় পিউপা, পিউপা সম্পূর্ণরূপে পরিণত হয়ে আবার মশায় রূপ নেয়। এইভাবে ডেঙ্গু মশা তার জীবনচক্র সম্পন্ন করে। আচ্ছা, এই যে এটা হচ্ছে এডিস লার্ভার ফটো, যে এডিস লার্ভা ডেঙ্গু মশার সৃষ্টি করে। ডেঙ্গু রোগটি কিভাবে ছড়ায় এখন আমরা দেখব। ডেঙ্গু রোগে সংক্রামিত কোনো মানুষকে যদি কোনো স্ত্রী এডিস মশা কামড়ায়, অর্থাৎ হুল ফোটায়, তখন ভাইরাসটি রক্তের মাধ্যমে মানব দেহ থেকে মশাটির দেহে প্রবেশ করে এবং এই মশাটি যখন অন্য কোনো মানুষকে কামড়ায়, তখন ভাইরাসটি মশাটির লালা দ্বারা পুনরায় মানব দেহে প্রবেশ করে। এই এডিস মশা যদি কোনো ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিকে প্রথমে কামড়ায়, তাহলে সে সেই ডেঙ্গু ভাইরাসটিকে রক্তের মাধ্যমে তার শরীরে নিয়ে নিল। তারপর সেটি যদি কোনো সুস্থ মানুষকে কামড়ায়, তখন সেই সুস্থ মানুষের দেহ ডেঙ্গু ভাইরাসটি চলে যায়। ডেঙ্গু রোগের ভাইরাসে সংক্রামিত কোনো স্ত্রী এডিস মশা যখন কোনো মানব দেহে হুল ফোটায় কামড়ায়, তখন ভাইরাসটি মশার লালার মাধ্যমে দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ছড়িয়ে গিয়ে দেহের স্বাভাবিক কাজে বিঘ্ন ঘটায়। এই যে এডিস মস্কুইটো, সেখান থেকে হিউম্যান, হয়তো এর ডেঙ্গু আক্রান্ত রয়েছে, একে কামড়ানোর পর মশাটা আবার যদি একটা সাধারণ মানুষকে কামড়ায়, তাহলে তারও কিন্তু ডেঙ্গুটা হয়ে যায়। এই ডেঙ্গু রোগের উপসর্গ ও লক্ষণগুলি কি কি? ডেঙ্গু রোগের লক্ষণগুলিকে সাধারণত দুটি ভাগে ভাগ করা হয়। কি কি? এক নম্বর হলো স্বাভাবিক ডেঙ্গু, যেটা নর্মাল ডেঙ্গু ফিভার। দু নম্বর হলো ডেঙ্গু হ্যামারেজিক ফিভার, একে শর্টে বলা হয় ডিএইচএফ। স্বাভাবিক ডেঙ্গু, স্বাভাবিক ডেঙ্গু হলে কি হয়? হঠাৎ করে জ্বর আসে, জ্বরের সাথে প্রচন্ড মাথা ব্যথা হয়, কপালের দিকটা বেশি ব্যথা হয়, জ্বর থাকে 3 থেকে 7 দিন মতো। এই জ্বরের ফলে আমাদের শরীরের তাপমাত্রা 104 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। জ্বরের একদিনের মাথায় দেখা যায় গায়ে, মাথায়, হাতে, পায়ে, গাঁটে, মাংসপেশিতে ও দু চোখের পেছনে প্রচন্ড ব্যথা হয়। এই জ্বরের 2-1 দিনের মধ্যে প্রায় আমাদের শরীরের
80% ত্বকে ঘামের মতো র্যাশ বের হয়, মানে ঘামাচির মতো। তার সাথে থাকে কি চুলকানি এবং জ্বালা জ্বালা ভাব, এই যে ছবিতে দেখানো আছে। বমি হয় এবং কাঁপুনি দিয়ে জ্বর আসে, কাঁপুনি থাকে শরীরে। এই ধরনের ডেঙ্গু জ্বর সাধারণত খুব বেশি ঝামেলা না করে শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতার বলে সেরে যায়। মানে এটা হলে খুব চিন্তার কিছু বিষয় নেই, এটা আস্তে আস্তে সেরে যায়। অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে, না হলে কোনো রোগ সহজে সেরে যাবে না। এরপর আমরা দেখব সেকেন্ড টাইপ, ডেঙ্গু হ্যামারেজিক ফিভার। এই জ্বর শুরু হওয়ার 2 থেকে 5 দিনের মধ্যে রোগীর শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে। রোগীর শরীর ক্রমশ দুর্বল হতে থাকে, গা ঘামে, অস্থিরতা দেখা যায়। রক্তে অনুচক্রিকা অর্থাৎ যেটি প্লেটলেট, সেটির পরিমাণ একদম কমে যায়, যেটি প্রায় কমে গিয়ে 10,000-এর থেকেও কম হয়ে যায়। রোগীর দেহে রক্তচাপ কমে যায় ও হাত পা ঠান্ডা হয়ে যায় এবং রোগী শকে চলে যেতে পারে। এই ধরনের লক্ষণযুক্ত অবস্থাকে ডেঙ্গু শক সিনড্রোম বা ডিএসএসও বলা হয়। আচ্ছা, এটা কি বলছে যে রক্তচাপ মানে কি ব্লাড প্রেসার কমে যায়, বিপি লো হয়ে যায়, হাত পা ঠান্ডা হয়ে যায় এবং রোগী শকে চলে যেতে পারে। তাই এটি খুবই মারাত্মক অবস্থা, যেটা ডেঙ্গু হ্যামারেজিক ফিভারের সব থেকে বড় সমস্যা। এখন আমরা দেখব রক্তনালীর ভেদন ক্ষমতা কমে যাবার জন্য নাক, মুখ, দাঁতের মাড়ি, ত্বকের নিচে রক্তক্ষরণ হয়। ডেঙ্গুর হ্যামারেজিক ফিভার হলে সব থেকে যেটা প্রবলেম, যে দেখা যায় তার নাক দিয়ে হঠাৎ করে রক্ত বের হচ্ছে, তার মুখ দিয়ে হঠাৎ করে রক্ত বের হচ্ছে, দাঁতের মাড়ি দিয়ে রক্ত বের হচ্ছে, ত্বকের নিচে রক্তক্ষরণ হচ্ছে। এটাও দেখা গেছে যে সে সুস্থ মানুষ ছিল, তার চোখে কোনো সমস্যা ছিল না, কিন্তু তার ডেঙ্গু হয়েছে, তার চোখেও রক্ত জমাট বেঁধে গেছে চোখের তারার পাশে। আর একটা সমস্যা যেটা দেখা যায় মেয়েদের ক্ষেত্রে, অনিয়মিত ঋতুচক্র বা হঠাৎ পিরিয়ড শুরু হয়। দেখা যাচ্ছে যে মেনস্ট্রুয়ালের ডেট কোনো সেই মুহূর্তে ছিল না, কিন্তু হঠাৎ করে শুরু হলো এবং সেটি হেভি ফ্লো হচ্ছে, অতিরিক্ত মাত্রায় যদি হয় তাহলে বুঝতে হবে যে এটি হ্যামারেজিক ফিভারের জন্য হচ্ছে। এবং সঙ্গে সঙ্গে এই লক্ষণগুলি দেখা গেলে ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। এই ধরনের লক্ষণযুক্ত অবস্থাকে ডেঙ্গু হ্যামারেজিক ফিভার বলা হয়। এই অবস্থাটি ঠিকমতো নিয়ন্ত্রিত না হলে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। এক্ষেত্রে মৃত্যুর হার প্রায় 10%। এই যে হাই ফিভার, হেডেক, জয়েন্ট মাসল পেন, র্যাশেস বেরোলে, ভমিটিং, বমি হলে, ডায়রিয়া, তারপরে সার্কুলেটরি প্রবলেম মানে রক্তের বিপি লো হয়ে যাবে, এগুলো হলে বুঝতে হবে যে ডেঙ্গু হয়েছে। রোগ নির্ণয় কিভাবে আমরা বুঝবো যে এটা ডেঙ্গু হয়েছে? আক্রান্ত ব্যক্তির রক্তের অ্যান্টিবডি পরীক্ষা করে রোগ নির্ণয় করা হয়, মানে যার ডেঙ্গু হয়েছে তার ব্লাড টেস্ট করে হবে। ডেঙ্গু ভাইরাসের প্রথমবার সংক্রমণের 5 থেকে 6 দিনের মধ্যে শরীরে সেই নির্দিষ্ট স্ট্রেনের ভাইরাস প্রতিরোধী অ্যান্টিবডি তৈরি হয়, যাকে আইজিএম বলে, এবং এটি পরীক্ষা করেই ডেঙ্গু রোগ নির্ণয় করা হয়। এই টেস্টের মাধ্যমে ডেঙ্গু রোগকে আমরা ধরতে পারি। আরেকটা আইজিজি নামে আরেকটি অ্যান্টিবডি শরীরে তৈরি হয়, তবে সেটি সংক্রমণের 12 থেকে 14 দিন পর পাওয়া যায়। তাই এই টেস্টটা তো 12 থেকে 14 দিন, মানে যদি ততদিন পর্যন্ত ট্রিটমেন্ট না করা হয় তাহলে তো রোগী প্রায় মৃত্যুর কোলে ঢলে পড়বে। তাই প্রথমে এই টেস্টটা করা হয়, ডাক্তারবাবুর কাছে গেলে তারা ঠিক বুঝতে পারেন কোনটা কি হয়েছে। কিন্তু কোনো ব্যক্তি যদি দ্বিতীয়বার ডেঙ্গুতে আক্রান্ত হন, তবে সেক্ষেত্রে সংক্রমণের 2 দিনের মধ্যে রক্তে আইজিজি পাওয়া যায়। প্রথমবার হলে আইজিজিটা তৈরি হতে একটু সময় লাগে, আর দ্বিতীয়বার হলে আইজিজি তার শরীরে থাকে, তো সেই জন্য সহজেই টেস্ট করলে চলে আসে। সাধারণত স্ট্যান্ডার্ড ম্যাক এলাইজা পদ্ধতিতে অ্যান্টিবডি পরীক্ষা করা হয় যে কোনো সরকারি হাসপাতালে। আচ্ছা, ডেঙ্গুর টেস্ট সাধারণত যে কোনো সরকারি হসপিটালে করাটাই উচিত। তার মানে এটা নয় যে বেসরকারি হসপিটালে করানো যাবে না বা নার্সিংহোমে করানো যাবে না, কিন্তু প্রেফারেন্সে অবশ্যই সরকারি হসপিটালেই যাওয়া উচিত। এখন আমরা দেখব 7টা ওয়ার্নিং সাইন। এই 7টা ডেঙ্গুর লক্ষণ, এই 7টাকে মনে রাখলেই, আমরা খেয়াল রাখলেই বুঝতে পারবো ডেঙ্গু হয়েছে কিনা। এবং এই 7টার মধ্যে যদি কোনোটা থাকে আমাদের সরাসরি স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে এবং ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। 1 নম্বর, ভীষণ পেটে ব্যথা ও বারে বারে বমি হওয়া। 2, ইউরিনের পরিমাণ কমে যাওয়া, মানে প্রচন্ড পেটে ব্যথা হবে বা বমি হতে পারে, পেচ্ছাপের পরিমাণ কমে যাবে, আচ্ছন্ন হয়ে যায়, মানে শরীর দুর্বল হয়ে যাবে। 4 নম্বর, শরীরে কোথাও রক্তপাত হয়, এই যে আমি আগেই বললাম রক্তপাতের ঘটনাগুলো। পেট ফুলে যাওয়া, জ্বরের সাথে সাথে ত্বকে ঘামের মতো র্যাশ হওয়া, এই যে ফুসকুড়ি ফুসকুড়ি বাড়ানো। 7, মাংসপেশি, হাত পায়ে ও চোখের পিছনে যদি প্রচন্ড ব্যথা হয় তাহলেও বুঝতে হবে ডেঙ্গু হওয়ার হাই চান্স আছে। এরপর এই ডেঙ্গু রোগের প্রতিরোধ ও চিকিৎসা আমরা কিভাবে করব? অযথা আতঙ্কগ্রস্ত না হওয়া, যে ডেঙ্গু হয়েছে একদম পুরো টেনশন করলেই হবে না। উপরের লক্ষণগুলো দেখা গেলে তৎক্ষণাৎ কাছাকাছি হাসপাতালে বা ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তারের পরামর্শ না নিয়ে কোনো রকম ওষুধ না খাওয়া, তাহলে কি হবে, এতে পরিস্থিতি আরো বেশি জটিল হয়ে যেতে পারে, নিজেরা ডাক্তারি করা যাবে না। যেহেতু এটি একটি ভাইরাস গঠিত রোগ, তাই এর কোনো ঔষধ নেই, উপসর্গ ভিত্তিক চিকিৎসা করা হয়।
যেহেতু এটা উপসর্গ ভিত্তিক চিকিৎসা করা হয়, ওই জন্য ডাক্তারবাবুর তত্ত্বাবধানে থেকে চিকিৎসা করাটাই জরুরি। জ্বর বা ব্যথার জন্য প্যারাসিটামল বড়ি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে দেওয়া হয়। প্রচুর পরিমাণে তরল পদার্থ, জল, ডাবের জল, নুন চিনির জল, মুড়ির জল, ওআরএস এবং শরবত প্রচুর পরিমাণে পান করতে হবে। কারণ রোগীর শরীর খুব দুর্বল হয়ে যায়, সে খাওয়ার মতো কন্ডিশনে থাকে না বলে বেশি খেতে ভালো লাগে না, যেটা হয় সেই জন্য এই লিকুইড খাবারগুলো দেওয়া হয়। আর কি হয়, লিকুইড খাবার তাড়াতাড়ি আমাদের শরীরে মিশে যায়, তা থেকে আমাদের এনার্জি প্রডিউস করে, সেই জন্য অল্প অল্প করে পুষ্টিকর খাবার খাওয়া। ডেঙ্গু রোগের ভাইরাস বহনকারী স্ত্রী এডিস মশা দিনের বেলা কামড়ায় এবং এই মশাগুলি কি হয়, পরিষ্কার জলে ডিম পাড়ে। নোংরা জলে নেওয়া হয়, কিন্তু পরিষ্কার জলে যত্রতত্র জল জমতে না দেয়া, যেমন ফুলের টব, টায়ার, পুরনো ফেলে রাখা বালতি বা অন্য কোনো আসবাবপত্র, বেশি দিন কোনো পাত্রে জল জমিয়ে না রাখা। এই যেখানে ছবিতে দেখানো হয়েছে, এই জায়গাগুলোতে জল জমলে কি হয়, ডেঙ্গু মশা ডিম পাড়ে। দিনের বেলাতেও মশারি টাঙিয়ে ঘুমানো। অনেক মানুষই আছে মশারি টাঙিয়ে ঘুমোতে চায় না, কিন্তু মশারি ছাড়া ঘুমানো তো রাত্রিরে একদমই উচিত নয়। আর যেই এরিয়ায় ডেঙ্গু দেখা যাবে, যার ডেঙ্গু হচ্ছে শুধু তার নয়, সেই এরিয়াতে প্রত্যেকটা মানুষেরই দিনের বেলাতেও মশারি টাঙিয়ে শুতে হবে। আর বাড়ির চারপাশের কোনাগুলিতে, বাড়ির দেয়ালে এবং ড্রেনে ডিডিটি বা মেলাথাইন স্প্রে করা উচিত, এই যেখানে দেখানো হয়েছে। এবার নিজের বাড়ির চারপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যেখানে যেমন দেখানো হয়েছে, যেগুলো কি কনস্ট্রাকশন সাইটে যেখানে নির্মাণ কার্য চলছে, সেসব জায়গায় যে জল জমেছে, এটা কন্টেনার রাখা আছে, এখানে যদি এরকম ওপেন রাখা থাকে তাহলে কি হবে, বৃষ্টির জল জমলে বা জল পড়লে তাতে ডিম পারবে মশা। এটাও দেখা যাচ্ছে, এটা গ্রামাঞ্চলের ছবি। এই যে এই জায়গাগুলোতে মশা ডিম পারতে পারে, ছবির মাধ্যমে দেখানো হয়েছে বোঝার সুবিধার জন্য। আচ্ছা, এই ভিডিওতে আমরা দেখলাম কি করে ডেঙ্গু হতে পারে এবং ডেঙ্গুর উপসর্গগুলো কি এবং ডেঙ্গু হলে আমাদের কি করণীয়। শুধু এই ভিডিওটা দেখলেই হবে না। আজ আমি এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখে নিয়েছি শেষ পর্যন্ত, মানে আমি এটা সম্বন্ধে জানার ইন্টারেস্ট রাখি, তাই দেখছি, না হলে তো আমি এতক্ষণ দেখতাম না। তাই এই ভিডিওটা দেখে মানুষকে সচেতন করতে হবে, মানুষকে জানাতে হবে কি কি করলে আমরা ডেঙ্গুকে রোধ করতে পারি। ডেঙ্গুর কিন্তু কোনো আলাদা করে ওষুধ নেই। মানুষ যতদিন না সচেতন হবে, সরকার যাই পদক্ষেপ নিক না কেন, ডেঙ্গু দূর করা সম্ভব হবে না। আমাদের এই ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর বাকিদের মধ্যে শেয়ার করে জানার সুযোগ করে দেবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিও শেষে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো এরকম জায়গায় শো হবে, আপনারা চাইলে তাতে ডাইরেক্ট ক্লিক করেও আমাদের চ্যানেলটি ভিজিট করতে পারেন। ধন্যবাদ।